নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প সত্যি কি হার মানলেন, নাকি ইরানের ঐতিহাসিক একটা জয় হয়ে গেল? কেন বলছি এই কথাটা? কারণ আপনারা খুব ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে একটা যুদ্ধ চলে আসছিল। সেখানে আমেরিকার মতো শক্তিশালী একটা পাওয়ারফুল কান্ট্রি, যারা প্রত্যেকটা সময় দাবি করেছিল যে ইরানের প্রত্যেকটা মুহূর্তের ওপর তারা নজরদারি চালাচ্ছে বা নিয়ন্ত্রণ রাখছে, অপরদিকে ইরানও কি করেছিল, তাদের অবস্থান থেকে এক চুলও সরে আসতে রাজি হয়নি। কিন্তু এই দীর্ঘদিন লড়াইয়ের পর অবশেষে এমন একটা মুহূর্ত এলো, উভয় পক্ষ, হ্যাঁ আমেরিকা ও ইরান, তারা চুক্তিপত্রতে মানে লিখিত সই করতে সম্মত হলো। আর এই চুক্তি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেল একটাই প্রশ্ন: আসলে কে জিতলো, আমেরিকা নাকি ইরান? এর সাথে সাথে আরও একটা প্রশ্ন উঠে আসছে যে কে হারলো, আমেরিকা নাকি ইরান? কারণ এটা শুধুমাত্র একটা যুদ্ধবিরতি ছিল না, কারণ এই যে এমন একটা সংঘাত বা এমন একটা লড়াই ছিল, একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা মতো দেশ, আর অপরদিকে মিডল ইস্টে সবচেয়ে অন্যতম প্রভাবশালী দেশ ইরান। আর যুদ্ধ তখনই থেমে যায় যখন সবার প্রথমে মানুষ জানতে মানে যুদ্ধ থামার পর মানুষ জানতে চেয়েছিল যে এই যুদ্ধে অ্যাকচুয়ালি বিজয়ী কে হলো, কে কাকে কতটা ছাড় দিল, কার শর্তে এই বোঝাপড়া হয়ে গেল, একে অপরের সাথে শান্তির ডিলের জন্য এগিয়ে গেল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই যুদ্ধে কারা বেশি লাভবান হলো? এই প্রশ্ন গোটা বিশ্বের মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে, এবং এই প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের সাথে যুক্তি সহকারে এবং প্রমাণ সহ বেশ কিছু তথ্য আমি আপনাদের সামনে দেব, যেগুলো দেখার পর আপনারা চমকে উঠবেন যে এত কিছু ঘটনা ঘটে গেছে, কারণ এই তথ্যগুলো কেউ দিচ্ছে না। দেখুন, সবার প্রথমে আসে, এই ভিডিওটা একটু লম্বা হবে, একটু বড় হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি, যার জন্য এই চ্যানেলটাকে আপনারা সবাই বেশি ভালোবাসেন। দেখুন, সবার প্রথমে আমি আসি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায়। আমেরিকার ভেতর থেকে কেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত বলা হচ্ছে, এই তথ্যটার উপর আগে আমরা আলোচনা করে নিই। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ট্রাম্পের সমালোচনা শুধু মানে ট্রাম্পের যে পার্টি আছে সে পার্টি বিরোধিতা করছে এইটা নয়, তার নিজস্ব, হ্যাঁ তার নিজস্ব যে পার্টি রিপাবলিকান পার্টি, তারাও কিন্তু সমালোচনা করা শুরু করে দিয়েছে ট্রাম্পের। তাহলে ট্রাম্পের সমালোচনা করছে একদিকে আমেরিকা ডেমোক্রেট পার্টি, আর অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব পার্টি রিপাবলিকান পার্টি মানে সমালোচনা করা শুরু করে দিয়েছেন। কি বলছেন তারা? যে চুক্তিতে ট্রাম্প শেষ পর্যন্ত রাজি হলো, ট্রাম্প যে চুক্তি করতে বাধ্য হলো, তাহলে এত বড় কি লড়াই প্রয়োজন ছিল? এই প্রশ্নটাই ট্রাম্পের ডেমোক্রেট মানে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেট পার্টিরা মানে সদস্যরা ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন ছুটছে। অন্যদিকে ইরানের সমর্থকরা কি বলছে? আমেরিকা শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। ফলে অনেক মার্কিন বিশ্লেষকের মতে এই চুক্তি অ্যাকচুয়ালি ইরানের জয়। এবং তারা কি রিপ্লাই জানিয়েছে বা তারা কি প্রত্যুত্তর জানিয়েছে, সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। দেখুন, কেন এতদিন ধরে এই চুক্তিটা সই হয়নি? বারবার একটা টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছিল। 3 দিনের একটা টাইম লাইন ছিল, 7 দিনের একটা ছিল, 6 দিনের একটা ছিল, 14 দিনের একটা ছিল, 1 মাসের একটা ছিল। এতগুলো টাইম লাইন বেঁধে দেওয়ার পর হঠাৎ করে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে, কিন্তু আগে কেন এই চুক্তিটা স্বাক্ষর হয়নি, এই প্রশ্নটাই সবার প্রথমে আসছে। দেখুন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটা হাউসে যেতে হবে, এইখানে যেতে হবে। এর একটা ইতিহাস আছে, 107 বছর পুরনো একটা ইতিহাস আছে এই বাড়িটার। কি ইতিহাস? আপনারা ভাববেন যে আবার যুদ্ধের মাঝেও ইতিহাস চলে আসলো। হ্যাঁ, এই বাড়িটার একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। আমি আপনাদের সামনে ইতিহাসটা সবার প্রথমে ক্লিয়ার করে দিই। দেখুন, এই চুক্তি হওয়ার কথা ছিল কবে? 19শে জুন, তাই তো? সবাই জানতাম 19শে জুন হবে। হঠাৎ করে 18ই জুন আমেরিকা এবং ইরানের মধ্যে 60 দিনের একটা পিস ডিল সাইন হয়ে গেল।
একদিন আগে হয়ে গেল, চুক্তি স্বাক্ষর হয়ে গেল। এবার প্রশ্ন হলো, যেটা একদিন আগে মানে পরে হওয়ার কথা ছিল, হঠাৎ করে এত তড়িঘড়ি করে একদিন আগে হলো কেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাদের ফ্রান্সের এই ঐতিহাসিক বাড়িটার দিকে উঁকি মারতে হবে। কেন কথা বলছি? এই ফ্রান্সে এই বাড়িটায় ভার্সাই প্রাসাদে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন এবং অপরদিকে ডিজিটালের মাধ্যমে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই বাড়িতে বসে চুক্তি স্বাক্ষর হয়েছে। কীভাবে চুক্তি স্বাক্ষর হয়েছে? এটা কোনো সাধারণ বাড়ি নয়, আমি আবার বলে দিচ্ছি, এটা কোনো সাধারণ স্থান নয়। বিশ্বের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বাড়িটার। বিষয়টা হচ্ছে, যখন 1999 সাল, তার আগেও আমি যদি বলি, যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এবং বিশ্বযুদ্ধ চলার পর যখন 1919 সালে বিশ্বযুদ্ধ একটা চুক্তিপত্রের মাধ্যমে, ভার্সাই চুক্তি, মনে আছে যারা ইতিহাস মানে পড়েছেন, আপনারা শুনেছেন মাধ্যমিক লেভেলে, ভার্সাই চুক্তি, যে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত ঘটেছিল। সেই প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল কোথায়? এই ভার্সাই চুক্তি, এই ভার্সাই প্রাসাদ থেকেই কিন্তু এই চুক্তিটা করা হয়েছিল। আর সেই সময় আমেরিকা প্রেসিডেন্ট কে সাইন করেছিলেন? সেই সময় আমেরিকা প্রেসিডেন্ট ছিল উইড্রো উইলসন। উনি এই বাড়িটা থেকেই কিন্তু সাইন করেছিলেন। আর তার ঠিক 107 বছর পর ঠিক একই স্থানে দাঁড়িয়ে আরও একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করলেন। এবার এই বিষয়টার মধ্যে অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্প এই ইতিহাসটা গোটা বিশ্বের সামনে তুলে ধরলেন যে আমি ইতিহাস সৃষ্টি করেছি। এটা হচ্ছে আসল গল্প। এবং ভার্সাই প্রাসাদের হিস্ট্রি যদি আপনাদের আরও কিছু তথ্য আমি আপনাদের সামনে দিয়ে দিই হিস্ট্রি রিলেটেড। এই ভার্সাই প্রাসাদ অবস্থিত কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছেই অবস্থিত। আর এটা ছিল প্রথমে একটা শিকার কেন্দ্র। কিভাবে? 1623 সাল, মাথায় রাখুন, 1623 সাল, ফরাসি রাজা লুই ত্রয়োদশ এই বাড়িটা কিন্তু তৈরি করেছিলেন। এই বাড়িটা তৈরি করেছিলেন। পরবর্তীকালে তার পুত্র লুই চতুর্দশ বিশ্বের অন্যতম বিলাসবহুল প্রাসাদে এই বাড়িটাকে পরিণত করে দিয়েছিলেন। তারা এই বাড়িটার ইতিহাস অত্যন্ত মানে ছোটোখাটো ইতিহাস না, বিশাল বড় ইতিহাস আছে। এই বাড়িটার মধ্যে টোটাল 2300 রুম আছে, 2300, 2300 রুম আছে। এবং ফরাসি প্রজাতন্ত্রের ইতিহাসের সাথে এই বাড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবের সাথে এই বাড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রথম বিশ্বযুদ্ধে ভার্সাই চুক্তি মাধ্যমে যে প্রথম বিশ্বযুদ্ধ থেমেছিল, তার ক্ষেত্রেও এই বাড়িটা গুরুত্বপূর্ণ। আর 107 বছর পর যেখানে ইরান আমেরিকা যুদ্ধ শান্তির জন্য যে চুক্তি স্বাক্ষরিত হলো, সে এই বাড়িতেই হলো, যেটা ইতিহাসের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ অংশ। আর ইতিহাসে যে চুক্তিকে অনেক ঐতিহাসিকবিদরা মনে করেছেন যে হয়তো এই চুক্তির মাধ্যমে, কারণ এখান থেকেই চুক্তি করে প্রথম বিশ্বযুদ্ধ থেমেছিল, হয় এখান থেকেই চুক্তিতে ইরান আমেরিকার যুদ্ধ থামবে, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। এখানেই স্বাক্ষরিত হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, এই স্বাক্ষরের পর, যে চুক্তিপত্রে স্বাক্ষরের পর কি ঘটেছে? কি ঘটেছে? দেখুন, চুক্তিপত্র স্বাক্ষরের কিছুক্ষণের মধ্যে ইরানের প্রেসিডেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন, মাসুদ পেজেশকিয়ান, তিনি ডিজিটালের মাধ্যমে সাইন করেছিলেন। তিনি আসেনি, ডিজিটালের মাধ্যমে সাইন করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকারী ঘোষণা করা হয়েছিল। আর যখনই যুদ্ধবিরতি কার্যকারী ঘোষণা হলো, এই চুক্তিপত্র তথ্য অনুসারে কার জয় কার লাভ, এই প্রশ্নটাই গোটা বিশ্বের কাছে হাজির হয়ে গেল। কারণ বিশ্বজুড়ে যে প্রশ্নগুলো উঠছে, সে প্রশ্নগুলো হলো, আমেরিকা কি ইরানকে $300 বিলিয়ন দেবে, সাহায্য করবে? কারণ ইরান দাবি করেছিল যে এই যুদ্ধের ফলে আমেরিকা ইরানের ইনফ্রাস্ট্রাকচারের ওপর আঘাত করেছে, তার জন্য তারা $300 বিলিয়ন ডিমান্ড করেছিল। এবার প্রশ্ন, সেই $300 বিলিয়ন কি আমেরিকা দেবে? এইটা একটা প্রশ্ন। অপরদিকে ইরান কি তাদের পারমাণবিক কর্মসূচি, পারমাণবিক বোমা তৈরি করা মিসাইল, সেগুলো কি বন্ধ করে দেবে? অপরদিকে ইসরায়েল কি লেবাননের ওপর আক্রমণ করা বন্ধ করে দেবে? এটাও প্রশ্ন। সাথে সাথে হরমুজ প্রণালী থেকে ইরান তাদের নিয়ন্ত্রণ করা বন্ধ করে দেবে? আমেরিকা ইরানের ওপর যে সমস্ত স্যাংশনগুলো লাগিয়েছিল, নিষেধাজ্ঞাগুলো লাগিয়েছিল, সেগুলো কি বন্ধ করে দেবে? সাথে সাথে আরও একটা প্রশ্ন, এই যে নতুন শক্তি ভারসাম্য কি করে বজায় থাকবে?
কে কতটা ট্রাস্ট করবে কাকে, কারণ ইরান জানিয়েছিল আমেরিকাকে তারা ট্রাস্ট করে না, আমেরিকাও জানিয়েছিল ইরানকে ট্রাস্ট করে না, কতটা ভারসাম্য থাকবে ট্রাস্টের ক্ষেত্রে। তার জন্য কি হয়েছে, তার জন্য মাথায় রাখবেন, তার জন্য 14টা পয়েন্ট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই 14টা পয়েন্টে এগ্রিমেন্ট হয়েছে আমেরিকা আর ইরানের মধ্যে। এবার আমরা আসবো বেশ মেসেজগুলোতে আসবো এবং বেশ বার্তাগুলোতে আসবো, এই 14টা পয়েন্ট নিয়ে আসবো। দেখুন মাসুদ পেজেশকিয়ানে করা বার্তা ছিল, কি বার্তা ছিল, মাসুদ পেজেশকিয়ান যখন এই ডিলটায় সাইন করলেন তখন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এইটা একটা ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছিলেন এবং চুক্তিপত্রের ছবিও তিনি প্রকাশ করে দিয়েছিলেন, চুক্তিপত্রের ছবিও প্রকাশ করেছেন এবং তিনি এটাও বলেন এটা শুধু যুদ্ধ বিরতি ছিল না, ভবিষ্যতে নতুন পথ চলার একটা ইঙ্গিত, সেটাও তিনি দাবি করেছেন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট মানে যিনি আছেন ম্যানুয়েল মাক্রো, তিনিও কিন্তু এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আর যখন এই চুক্তি হয়ে গেল, হোয়াইট হাউস এবং ওয়াশিংটন ডিসিতে বসে থাকা মানুষগুলোর কি রিয়াকশন আছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি, তাদের বক্তব্য এটা একটা বিশাল সাফল্যের দিকে এবং বিশাল সাফল্যের ছবি তুলে ধরা হয়েছে। কারণ তাদের দাবি ট্রাম্প এমন চুক্তি স্বাক্ষর করেছেন যা মিডল ইস্টের দেশগুলোর মধ্যে একটা শান্তিপত্র বজায় আসবে। তাহলে যদি শান্তিপত্র বজায় আসবে তখনই বলা হচ্ছে, তারই পাশাপাশি এই কথাটাও বলা হচ্ছে, তাহলে এই সত্যি কি এই যুদ্ধে কি সত্যি আমেরিকার জিত থাকলো, এই প্রশ্নটা উঠে আসছে। কেন এই প্রশ্ন যে উত্তর খুঁজতে হচ্ছে, কেন উত্তর হবে একটাই, ইরানের দাবি ছিল যত স্যাংশন লাগানো হয়েছে ইরানের ওপর সমস্ত তুলে নিতে হবে, স্যাংশন তুলে নিতে হবে। তাহলে স্যাংশন কি স্থিতিশীল হয়ে যাচ্ছে? ইরানের দাবি ছিল অর্থনৈতিক পথ, এই চুক্তি অনুসারে ইরানের অর্থনৈতিক পথ খুলে যাচ্ছে। এই চুক্তি অনুসারে ইরান মানে মন খুলে এবার বিশ্বের যে কোনো দেশকে তেল বিক্রি করতে পারবে। আর এই প্রশ্নগুলোই উত্তর আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করব এবং এক এক করে খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলো আপনাদের সামনে শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন সবার প্রথম এই 14টা পয়েন্টের মধ্যে সবার প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব স্টেট অফ হরমুজকে নিয়ে। স্টেট অফ হরমুজ, কারণ এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে লড়াই, তার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্টেট অফ হরমুজ প্রণালীকে নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ লড়াই। কারণ বিশ্বের মোট 20% তেল এই রাস্তা দিয়ে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যায়। তাহলে আপনারা বলতে পারেন যে একটা গুরুত্বপূর্ণ পথ। যখন ইরান আমেরিকা যুদ্ধ হয়েছিল তখন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে যে স্টেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরান কন্ট্রোল করবে, আর যখনই নিয়ন্ত্রণ কন্ট্রোল করবে তখনই তেলের দাম লাফিয়ে বাড়বে, যেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই চুক্তি অনুযায়ী আগামী 60 দিনে ইরান হরমুজের ওপর কোনো প্রকার কন্ট্রোল রাখবে না, কোনো প্রকার এক্সট্রা ট্যাক্স বা টোল আদায় করবে না, আন্তর্জাতিক জাহাজ চলাচল করাতে কোনো বাধা সৃষ্টি করবে না ইরান জানিয়ে দিয়েছে। এবং স্বাভাবিকভাবে সমস্ত পণ্যবাহী জাহাজ এক দেশ থেকে আরেক দেশ যাবে। কিন্তু এইটা কতটা গুরুত্বপূর্ণ অন্য মিডল ইস্টের ক্ষেত্রে, কারণ এই যে মিডল ইস্টে আছে সৌদি আরব, কুয়েত, কাতার, ইউএই, ইরাক, এরা সময় তো তেল বিক্রি করে, এদের কাছ থেকে তেল নিয়ে তো বিশ্বের বিভিন্ন দেশে তেল সরবরাহ করা হয়ে থাকে, তাদেরও তো তেল যেতে পারছে না। তাহলে অর্থনীতি মিডল ইস্ট সহ গোটা বিশ্বের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে এরাও এবার মন খুলে তেল বিক্রি করতে পারবে। এইখানেই প্রশ্ন হচ্ছে যে জিওপলিটিক্স এক্সপার্টরা দাবি করছে যে এই সিদ্ধান্ত বিশ্বে অর্থনীতি বড় ধাক্কার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। এই চুক্তি একটা ঐতিহাসিক চুক্তি। এবার প্রশ্ন হচ্ছে আমেরিকা কি ইরানের ওপর সমস্ত প্রকার স্যাংশন তুলে নিচ্ছে? দেখুন আমেরিকা কি ইরানের ওপর সমস্ত প্রকার স্যাংশন তুলে নিচ্ছে? এই যে আর্টিকেলটাও কিন্তু মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। আসল বিতর্ক শুরু হয়ে গেল এখান থেকে, কারণ এই চুক্তির একটা অন্যতম অংশ হলো ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ পরিবেশ তৈরি করে দিয়েছিল সেটা ধীরে ধীরে এবার আমেরিকা নরম করবে এই চুক্তি অনুসারে।
কারণ দীর্ঘ 20 বছর ধরে আমেরিকা ইরানের ওপর স্যাংশন লাগিয়ে রেখেছিল। ফলে ইরান কি করছিল, বিদেশে বিনিয়োগ করতে পারছিল না। বিশ্বের বিভিন্ন দেশকে তারা তাদের প্রোডাক্ট, তেল, ক্রুড অয়েল সেগুলো বিক্রি করতে পারছিল না। এবং যদি বিক্রি করতে পারছিল, তেলে বিক্রির ওপর একটা সীমিত সংখ্যা রাখা হয়েছিল যে এত বেশি তোমরা বিক্রি করতে পারবে না। ব্যাংকিং লেনদেনে ক্ষেত্রে ইরানকে একটা বিপদে ফেলে দেওয়া হয়েছিল, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল, যার ফলে ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা ইরানের কাছে আসছিল না, শুধুমাত্র চীনের মুদ্রা বাদ দিয়ে। এই পরিস্থিতি বর্তমান সময় বদলাচ্ছে এই পরিস্থিতি। এবং পরিষ্কারভাবে ইরান দাবি করেছে, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা, $300 বিলিয়ন ডলারের কথা উল্লেখ করা হয়েছে। কারণ এই চুক্তির সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো $300 বিলিয়ন। ইরানকে কি আমেরিকা $300 বিলিয়ন দিতে পারবে? যখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন যে আপনি কি এই চুক্তি অনুসারে ইরানকে $300 বিলিয়ন দেবেন, তখন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে আমেরিকা সরকার ইরানকে $300 বিলিয়ন দিচ্ছে না। কিন্তু বাস্তবতা যদি দেখেন একটু ভিন্ন রয়েছে। কিরকমভাবে, কি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এগ্রিমেন্ট অনুসারে দেখুন, ইরানের ওপর যত নিষেধাজ্ঞা ছিল সব তুলে নেওয়া হয়েছে। $300 বিলিয়ন দিচ্ছে না, কিন্তু যত নিষেধাজ্ঞা ছিল তুলে নেওয়া হয়েছে, যার ফলে ইরানের ওপর এবার ভারত ইনভেস্ট করবে, চীন ইনভেস্ট করবে, সৌদি আরব ইনভেস্ট করবে, কাতার, ইউএই ইনভেস্ট করতে পারবে। সরাসরি টাকা না দিও না, ইরানকে শত শত বিলিয়ন ডলারে অর্থনৈতিক একটা সুযোগ সুবিধা পাইয়ে দিল আমেরিকা। আর ইরানের সবচেয়ে বড় জয় কোথায় জানেন? জিও পলিটিক্স এক্সপার্টদের মতে ইরানের সব থেকে বড় জয় হচ্ছে বিশ্বের অর্থনীতি যখন ইরানের কাছে আসবে, ইরান আরও মজবুত হয়ে যাবে। কারণ দীর্ঘদিন ধরে যে দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার বাইরে ছিল, সেই দেশটি আবার বিশ্বের বাজারে সক্রিয় হতে পারবে। আর এইটাকেই সবাই বলছে ইরানের একটা কূটনৈতিক বিশাল জয়। অপরদিকে যদি আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখেন এখানে, তা দেখতে পাবেন এখানে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে দেখুন কি প্রশ্ন করা হচ্ছে এখানে, সেটাও আমি আপনাদের সামনে বলে দিই। আমেরিকার প্রধান দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান বলল ভাই বানাবো না। এই চুক্তি অনুসারে ইরান সম্মতি দিয়ে দিল। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইরান বলে দিল ভাই আমাদের কাছে পারমাণবিক অস্ত্র বানানোর যে মশলা আছে না, ইউরেনিয়াম, ওই ইউরেনিয়ামটাও আমরা বাইরের দেশকে দেব না, আমরা নিজেদের কাছে রাখবো। এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইকে দিয়ে তারা পর্যবেক্ষণ করাবে বলে দিয়েছে যে ভাই আমরা বানাবো না, অর্থাৎ তোমরা আইএইকে পাঠিয়ে দাও, আমরা দেখে নিতে পারো। এর মানে কি? এর মানে ইরান তাদের ইউরেনিয়ামগুলো নিজের কাছে রেখে দিল, যেগুলো সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করতে কাজে লাগে। আর ইরানের ভেতরেই সেটা থাকবে। এইটাও জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছেন, আমেরিকার রাজনীতিবিদরা বলছেন যে এটা হচ্ছে বিশ্বের কাছে বা ইসরায়েলের কাছে একটা উদ্বেগের কারণ। এবার প্রশ্ন হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প ভার্সেস বারাক ওবামা। বারাক ওবামাও তো আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, ইরানের সাথে তার একটা চুক্তি হয়েছিল, জেসিপোয়া, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বলে একটা চুক্তি হয়েছিল, যাকে বলা হচ্ছে শর্টকাটে জেসিপোয়া, যা বারাক ওবামার সঙ্গে ইরানের সাইন হয়েছিল। এবং ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং ইন্টারন্যাশনাল ল মেনে তারা চলবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখনই ক্ষমতায় আসলো 2021 সালে এই জেসিপোয়াকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করে দিল। আর যখন বাতিল করে ঘোষণা করে দিল, আজকের দিনে সমালোচকেরা প্রশ্ন করছে যদি শেষ পর্যন্ত একই ধরনের শর্তে ফিরতে হয়, তাহলে জেসিপোয়া বাতিল করা তো আমেরিকার সব থেকে বোকামো কাজ ছিল। আর এখন এই প্রশ্নটা রাজনৈতিক মহলে সব থেকে বড় চর্চার বিষয় হয়ে গেছে। আর এখানে ইরান কি করতে পারবে? এবার প্রশ্ন হচ্ছে ইরান কি বিশ্বের বাজারে তেল বিক্রি করতে পারবে? সেই পারমিশন কি আমেরিকা দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ।
এটা সম্ভবত ইরানের একটা অর্থনৈতিক বিজয়, কারণ বহু বছর ধরে ইরান তেল বিক্রি করতে পারছিল না, তেলের সংখ্যা সীমিত ছিল, বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করতে পারছিল না ইরানের মধ্যে, আয় রপ্তানি একদম কমে গেছিল, যেগুলো ধীরে ধীরে সমস্ত বাধা সরে গেল, সব কিছু সরে গেল। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকার ভেতরেই সব থেকে বড় সমালোচনার ঝড় উঠেছে। কিসের ঝড় উঠেছে? কারণ এই চুক্তি অনুসারে ইরান কি পেল আর আমেরিকা কি পেল, এই বিষয়টা নিয়ে দেখুন ইরান কি পেল। ইরানের ওপর যত স্যাংশন আমেরিকা লাগিয়ে রেখেছিল, সেই সমস্ত স্যাংশন আমেরিকা বলল আমি ধীরে ধীরে নরম করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। দুই, ইরানের ভেতরে কেউ ইনভেস্ট করতে পারছিল না, বড় বড় কোম্পানি আসতে পারছিল না, যার ফলে ইরানের অর্থনীতি ডাউন যাচ্ছিল। এবার থেকে ইরানের মধ্যে সবাই ইনভেস্ট করতে পারবে। তিন, তেল বিক্রি করার সুযোগ। ইরান মাত্র হাতে কোনো 2-4টে দেশকে তেল বিক্রি করতো, এবার ইরান বিশ্বের সমস্ত দেশকে তেল বিক্রি করার দরজা আমেরিকা খুলে দিল। অপরদিকে ইন্টারন্যাশনালে ইউএনএ স্বীকৃতি দিয়ে দিল আমেরিকা ইরানকে। অপরদিকে আমেরিকা ইরানের যত সম্পত্তি ফ্রিজ করে রেখে দিয়েছিল, সেই সমস্ত সম্পত্তি তাকে ফিরে দেওয়ার সম্ভাবনা দিয়ে দিয়েছে। আর আমেরিকা কি পেল এই চুক্তি অনুসারে? এই চুক্তি অনুসারে আমেরিকা একটা ঐতিহাসিক ঘোষণা হয়েছে, খেলা খেললো, সেটা হচ্ছে হরমুজ প্রণালী, সেটা খুলে দেওয়া হলো। অপরদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি থাকবে। আর এই কারণেই অনেকে বলছে লাভের পাল্লা ইরানের দিকে বেশি ভারী, এই কারণেই বলছে। এবার আসি আমি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যে তথ্যটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে এখানে লাস্টের দিকে আছে। আচ্ছা, এই পয়েন্টটা কি হয়েছে, ইরানে অ্যাসেট যত সম্পত্তি আছে মিডল ইস্ট এবং বিশ্বের বিভিন্ন দেশে, সেগুলোকে আমেরিকা বন্ধ করে দিয়েছিল, ফ্রিজ করে দিয়েছিল। আসল খেলাটা কোথায় জানেন? বিগত কয়েক বছর ধরে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ইরানের বিপুল পরিমাণের সম্পত্তি, খনিজ সম্পদ থেকে শুরু করে অর্থ আটকে দিয়েছিল। ফলে অর্থ আন্তর্জাতিক ব্যাংক এবং বিনিয়োগ তহবিলে সেই অর্থ ইরান তুলতে পারছিল না। ইরান বারবার দাবি করছিল এই অর্থ, এই সম্পত্তিগুলো তাদের বৈধ, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু এই চুক্তির পর ধীরে ধীরে ইরান সে অর্থ তারা ফিরে পাচ্ছে, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এবার কেন এটা গুরুত্বপূর্ণ ইরানের কাছে? কারণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল ইরানের ওপর, আমেরিকা লাগিয়ে রেখে দিয়েছিল, যার ফলে ইরানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ করা সংখ্যা ছিল কম, যার ফলে ঠিক আছে, রিয়ালের পরিমাণ ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছিল এবং বিদেশি বিনিয়োগকারীরাও তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। এবার প্রশ্ন হচ্ছে, এই ফ্রোজেন অ্যাসেট যদি মুক্ত হয়ে যায়, তাহলে ইরানের অর্থনীতি শক্তিশালী হয়ে যাবে, বৈদেশিক মুদ্রার সংকট কমবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ইরানের প্রভাব বাড়বে। অপরদিকে আমি যে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিই, ব্যালিস্টিক মিসাইল নিয়ে কি আলোচনা হলো, যেটা ইসরায়েল বারবার দাবি করছিল যে ইরান যেন কোনোভাবে ব্যালিস্টিক মিসাইল না তৈরি করতে পারে। যুদ্ধের সময় আমেরিকা ইসরায়েল হয়ে বড় প্রশ্ন করেছিল যে ইরান যেন ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা বন্ধ করে দেয়। কিন্তু এই চুক্তি অনুসারে ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করা কর্মসূচি পুরোপুরি বন্ধ করছে না। আর এখানেই চলে আসছে সব থেকে বড় বিতর্ক, কারণ ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ইরান কি ব্যালিস্টিক মিসাইল রাখতে পারবে, তখন তারই উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছিল বিশ্বের অনেক দেশের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে। আর এই বক্তব্য শোনার পর বিশ্বের অনেক বিশ্লেষক তারা কিন্তু একটু হলেও থমকে গেছিল, কারণ এই সংঘাতে, এই লড়াইয়ে একটা অন্যতম কারণ ছিল ব্যালিস্টিক মিসাইল। এবার প্রশ্ন হচ্ছে, মার্কিন সেনেট, আমাদের দেশে যাদের এমপি বলা হয়ে থাকে, মেম্বার অফ পার্লামেন্ট, ওদের দেশে আমেরিকাতে সেটাকে সেনেট বলা হয়ে থাকে, মার্কিন সেনেটদের বক্তব্য কি? এই চুক্তির পর মার্কিন সেনেটদের মুখে ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রশ্নের মুখে এসে হাজির হয়ে গেছে। কারণ অনেক মার্কিন সেনেট এটা দাবি করেছে ট্রাম্প যুদ্ধের মাধ্যমে যা অর্জন করেছেন তার থেকে অধিকাংশ অর্জন করতে পারেননি। কেউ আবার এইটাও দাবি করছে এই চুক্তি ইরানের জন্য পুরস্কার, আমেরিকার জন্য নয়। কেউ আবার এটাও দাবি করেছেন, বারাক ওবামার সঙ্গে তুলনাও করেছেন।
কারণ ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান রাজনীতিবিদ বারবার প্রশ্ন তুলেছেন, বারাক ওবামা জেসিপোয়া চুক্তি এর থেকে ভালো ছিল নাকি? এটা প্রশ্নও তুলেছেন, কারণ সেই চুক্তির সময় ইরানে কি হতো, নজরদারি আমেরিকা রাখতে পারতো, আন্তর্জাতিক চাপ রাখতে পারতো, হরমুজ প্রণালী নিয়ে ইরান কিছু করতে পারবে না, সেটাও চুক্তিতে উল্লেখ ছিল। এইটাই প্রশ্ন তুলছে এবং এইখানেই সমালোচকদের দাবি হয়ে যায়, ট্রাম্প কি শেষ পর্যন্ত আগের অবস্থায় ফিরে আসছেন? তাহলে অতীতে যেটা বাতিল করা হলো তার থেকেও বড় জিনিস আমেরিকা থেকে ইরান নিয়ে চলে গেল। এইটাই প্রশ্ন হচ্ছে। আর এই পজিশনে ইরানের অবস্থান কি? সবচেয়ে মজার বিষয় আমি আপনাদের বলে দিই, এই অবস্থা বিষয় নিয়ে ইরানে এই মুহূর্তে অবস্থান, কারণ ইরানে অনেক নেতা বা সাংসদরা জানিয়েছেন, আমরা কোনো ব্যক্তির কথা বিশ্বাস করি না, আমরা বাস্তবের কথা বিশ্বাস করি। কারণ আমেরিকা বারবার কথা দিলেও সেই কথা কিন্তু রাখেনি, তাই আমরা বাস্তবতার দিকে কিন্তু এগিয়ে চলছি। আর ইরানের দৃষ্টিতে সবচেয়ে বড় সাফল্য অনেক বিশ্লেষকের মতে এইটাই যে তাদের ওপর যে অর্থনৈতিক চাপ ছিল সেটা ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্য করার সুবিধা পাচ্ছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে, তেল বিক্রিতে স্বাধীনতা পাচ্ছে এবং এবং ফ্রোজেন যে সম্পদ আছে সেই সম্পদও কিন্তু ফিরে পাচ্ছে। আর আমেরিকা সব কিছুতে আমেরিকা করতে হবে। এবার প্রশ্ন এখানে একটা যুক্তি, এই চুক্তির পর আমেরিকা কি কাজ করবে? জাস্ট হরমুজ প্রণালীর ওপর কন্ট্রোল করবে এবং ইরানে ইউরেনিয়ামের ওপর নজরদারি রাখবে। তো পুরো প্রশ্ন এবং পুরো আলোচনা দেখার পর আপনার মতে কার জয় হলো, কার হার হলো, কে বেশি লাভবান হলো, কার বেশি ক্ষতি হলো? আপনার রায়, আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।